আচ্ছা, এখন তাহলে আমরা দেখব হচ্ছে যে আর্কি ব্যাকটেরিয়া। আচ্ছা, আর্কি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এক সেকেন্ড। আচ্ছা, আর্কি ব্যাকটেরিয়া এরা হচ্ছে কি, এরা সবচেয়ে প্রতিকূল পরিবেশে বাস করে। কিভাবে? কারণ এরা হচ্ছে যে ১১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও টিকে থাকতে পারে। আর সবচেয়ে ভালো বৃদ্ধি ঘটে হচ্ছে ৯৮। আর যদি ৮৪ ডিগ্রি সেলসিয়াসের কম হয় তাহলে এরা মারা যায়। তাহলে এরা ১১০ ডিগ্রিতে বেঁচে থাকতে পারে। আর ভালো বৃদ্ধি ঘটে ৯৮ ডিগ্রি। আর ৮৪ যদি কম হয় তাহলে মারা যায়। তার মানে কি, এরা খুবই কষ্টকর পরিবেশে, মানে কি প্রতিকূল পরিবেশে বাস করে। আচ্ছা, এই ব্যাকটেরিয়াটা, এই আর্কি ব্যাকটেরিয়াটার কাজ কি? এই আর্কি ব্যাকটেরিয়ার কাজ হচ্ছে এরা মিথেন গ্যাসকে মুক্ত করে। এখন কতগুলো মিথেন গ্যাস মুক্ত করে? ২ বিলিয়ন টন। তাহলে আর্কি ব্যাকটেরিয়া থেকে ৩টা ইনফরমেশন জানতে হবে। সবচেয়ে প্রতিকূল পরিবেশে বাস করে, ১০০ ডিগ্রিতে টিকে থাকে, ৯৮ এ ভালো, আর ৮৪ নিচে হলে মারা যায়। আরেকটা হচ্ছে ২ বিলিয়ন টন মিথেন গ্যাস মুক্ত করে। এতটুকুই। এরপরে আর্কি ব্যাকটেরিয়া আর নর্মাল ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য দিছে। নর্মাল ব্যাকটেরিয়ার মধ্যে তো কোষ প্রাচীর হিসেবে আমাদের পেপটাইডোগ্লাইকন থাকে, কিন্তু এদের ক্ষেত্রে পেপটাইডোগ্লাইকন নেই। ঠিক আছে, এটা হচ্ছে যে 1 স্টার আমি দেবো, 1 স্টার। এটা জাস্ট একবার রিডিং, না মনে রাখলেও সমস্যা নেই। আচ্ছা, এখন ব্যাকটেরিয়ার যে শ্রেণী বিভাগ আছে, এটা হচ্ছে যে আকৃতির ভিত্তিতে করছে, মানে আকার, যে এটা গোলাকার না দণ্ডাকার না সর্পিলাকার না কমা আকার, বিভিন্ন আকৃতির। যারা গোলাকার তাদেরকে বলা হয় হচ্ছে কক্কাস। কারণ এই কক্কাস আবার কয়েকটা ভাগে ভাগ করেছে, একটা মনোকক্কাস, ডিপ্লোকক্কাস, এগুলা জানার দরকার নাই। কারণ যদি বলে যে মনোকক্কাস ব্যাকটেরিয়া কোনটা নিচের, তাহলে এই যে মাইক্রোকক্কাস লেখাই আছে, দেখলেই বোঝা যায়। যদি বলে ডিপ্লোকক্কাস কোনটা, এই যে ডিপ্লোকক্কাস লেখা আছে। যদি বলে টেট্রাকক্কাস কোনটা, তাহলে এই যে টেট্রা কথাটা এখানে লেখাই আছে। যদি বলে সার্সিনা কোনটা, এই যে এখানে সার্সিনা লেখা আছে। তো এইরকম ঠিক ব্যাসিলাসের ক্ষেত্রে যদি বলে, তাহলে মোনোব্যাসিলাস কোনটা, এই যে ব্যাসিলাস কথাটা লেখা আছে। ডিপ্লোব্যাসিলাস কোনটা, এই যে ডিপ্লোব্যাসিলাস এখানে লেখা আছে। ঠিক আছে, যদি বলে স্ট্রেপ্টোব্যাসিলাস কোনটা, এই যে স্ট্রেপ্টোব্যাসিলাস এখানে লেখাই আছে। এগুলো অত মুখস্থ করার কিছু নাই, কিন্তু মুখস্থ করার মতো আছে হচ্ছে যে তারকাকার। যদি প্রশ্ন করে যে নিচের কোনটা তারকাকার ব্যাকটেরিয়া, তাহলে উত্তর হবে স্টেলা। এই স্টেলেট মানে হচ্ছে তারকাকার। এটা কিভাবে মনে রাখা যায়? তারকা মানে কি স্টার, তার মানে স্টেলা বা স্টার মনে রাখা যায়। এরপরে কি হাইফা বা অনুসূত্রাকার। এই যে হাইফার বাংলাতে অনুসূত্রাকার, এটাই অনেক সময় মনে থাকে না। এটা মনে রাখতে হবে, এটা মুখস্থ করতে হবে, কয়েকবার লিখতে হবে খাতায়। আর এইটার যে ব্যাকটেরিয়া, এটাও মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে আমাদের ফ্লাজেলা, এর আগে আমরা পড়লাম কি আকৃতির ভিত্তিতে। এখন আমরা দেখব ফ্লাজেলার উপস্থিতিতে, মানে ফ্লাজেলা আছে নাকি নাই, কয়টা আছে, সামনে আছে না পিছনে আছে, সেই ভিত্তিতে আমরা 6টা ভাগে ভাগ করছি। এই 6টা ভাগ আমরা একটু ছবি দেখে দেখব। এই যে এখানে এখানে আমাদের হচ্ছে যে 6টা ভাগে ভাগ করা হয়েছে। একটা, যদি ফ্লাজেলা নাই থাকে তাহলে তাকে বলা হয় অ্যাট্রিকাস। এই যে এখানে চিত্রটাতে দেখলেই বোঝা যাচ্ছে এখানে কোনো ফ্লাজেলাই নাই। মানে কি নাই, তার মানে এটা অ্যাট্রিকাস। এখন যদি একটা ফ্লাজেলা থাকে, এই যে যেমন এটাতে আছে, তাকে বলা হয় মোনোট্রাইকাস। মোনো মানে কি এক। যদি আমাদের দুই পাশে থাকে তাহলে তাকে বলা হয় অ্যাম্ফি। আচ্ছা, এখন আমাদের এক পাশে দুই পাশে গেল, এখন আমাদের যদি এক পাশেই থাকে কিন্তু সেটা যদি গুচ্ছাকার থাকে তাহলে তাকে বলা হয় লোপ্টো। এখন গুচ্ছাকার যদি এক পাশে না থাকে, দুই পাশেই থাকে, তাহলে তাকে বলা হয় সেপ্টা। সেপ্টা ট্রাইকাস। ট্রাইকাস কথাটা সবগুলোর সাথেই আছে। এখন যদি আমাদের সব দিকেই থাকে, তার মানে কি পুরাটাই ভর্তি, তাহলে তাকে বলা হয় পেরিট্রাইকাস। এই পেরিতে যে পুরাটাই, এটা কেমনে মনে রাখা যায়? পেরি পথে পুরাটাই, তার মানে পুরাটাই হচ্ছে আমাদের ফ্লাজেলা দিয়ে ভর্তি। আচ্ছা, এটা গেল। আচ্ছা, এখান থেকে এই যে উদাহরণগুলো আছে, যে অ্যাট্রিকাসের ক্ষেত্রে যে এইখানে 3টা উদাহরণ আছে, এটা মনে রাখা যায় হচ্ছে যে PCl। পিতে হচ্ছে যে লাস্টেরটা, সিতে হচ্ছে ফার্স্টেরটা, এলতে হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস। এতটুকু মনে রাখলেই হবে, বাকিগুলা মনে থাকলে থাকবে, না থাকলে সমস্যা নাই। কিন্তু এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে
রঞ্জকের উপর ভিত্তি করে কি কি ভাগে ভাগ করা যায়? একটা হচ্ছে গ্রাম পজিটিভ আর একটা হচ্ছে গ্রাম নেগেটিভ। এখন আমরা মনে রাখবো কোনটা? মনে রাখবো হচ্ছে পজিটিভগুলা। কারণ আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে নিচের কোনটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, অথবা নিচের কোনটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া নয়, অথবা নিচের কোনটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, অথবা নিচের কোনটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া নয়। তার মানে আমরা যদি একটাই মনে রাখি তাহলে আরেকটা ইজিলি বের করা যায়। আচ্ছা, গ্রাম পজিটিভের ক্ষেত্রে আমাদের কি রং ধারণ করে? ভায়োলেট, মানে বেগুনি, যেটা আমার এই যে পেনের কালার। এখন এই গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াগুলো কি কি আছে? এক নম্বরে আছে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া। এই ল্যাকটিক অ্যাসিড কি? আমরা খাই, মানে দইয়ের মধ্যে ব্যবহার করা হয় ল্যাকটিক অ্যাসিড, খুবই কমন। তারপর কি ক্লস্ট্রিডিয়াম, এটাও একটা কমন। এরপর কি স্ট্রেপ্টোকক্কাস, এটাও কমন। এরপর কি স্কাইফা, এটাও। আর হচ্ছে ব্যাসিলাস। তাহলে এটা হচ্ছে কি ল্যাকটিক, এটা দেখলেই বোঝা যায় কারণ আমরা খাই। আচ্ছা, এরপরে এই যে ব্যাকটেরিয়াগুলো আছে ক্লস, স্ট্রেপ্টো, স্কাইফা, এগুলো প্রত্যেকটা শুরুতেই কিন্তু হচ্ছে যে আমাদের ক্ল মানে যুক্তবর্ণ আছে, স্ট্রেপ্টো শুরুতে, স্ট্রে মানে যুক্তবর্ণ, স্ট্যা এখানেও কিন্তু যুক্তবর্ণ আছে। আর ব্যাসিলাস তো আমাদের নর্মালি এটা মনে রাখা যায়, ল্যাকটিক অ্যাসিড আর ব্যাসিলাস এই দুটো মনে রাখা যায়, এগুলা পজিটিভ। আর এই যে ক্লস্ট্রিডিয়াম এগুলা শুরুতে যুক্তবর্ণ, স্ট্রেপ্টো স্ট্রে যুক্তবর্ণ দেখলেই আমরা পজিটিভ ধরে নিব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এগুলো মুখস্থ হয়ে গেল। মুখস্থ করতেই হবে না, শুধু ল্যাকটিক অ্যাসিড আর ব্যাসিলাসটা মনে রাখবো, আর বাকিগুলোর ক্ষেত্রে এই যে যুক্তবর্ণ দেখলেই হয়ে যাবে। আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি হয়? এখানে যদি রং করা হয় তাহলে ভায়োলেট রংটা ধুয়ে চলে যায়, তার পরিবর্তে কি রং হয়? স্যাফরানিনের লাল রং হয়। তাহলে গ্রাম পজিটিভের ক্ষেত্রে কি হবে? আমাদের ভায়োলেট রং হবে। আর গ্রাম নেগেটিভের ক্ষেত্রে আমাদের রং হবে স্যাফরানিনের লাল রং। গেল। এখন আসতেছে এই যে এটাও খুব ইম্পর্টেন্ট, যে অবায়বীয়, বায়বীয় আর সুবিধাবাদী বায়বীয়। বাধ্যতামূলক বায়বীয় কারা? মানে যারা বায়ু ছাড়া বাঁচতেই পারে না। এদের উদাহরণ কি? ক্লস্ট্রিডিয়াম। ক্লস্ট্রিডিয়াম মানে কি? ক্লোজ মানে কি একটা বন্ধ রুমে যদি কেউ থাকে সে কি অক্সিজেন ছাড়া বাঁচতে পারবে? বাঁচতে পারবে না। বা বন্ধ মানে কি? অক্সিজেন নাই, তার মানে এরা অক্সিজেন ছাড়া বাঁচতেই পারতেছে না। আর বাধ্যতামূলক বায়বীয় মানে এদের বাধ্যতামূলক অবায়বীয় মানে হচ্ছে অক্সিজেন ছাড়া বাঁচতে পারে, মানে অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারে না। তার মানে কি? এরা অন্ধকার রুমে বাঁচে, তার মানে ক্লোজ। আর যারা হচ্ছে বাধ্যতামূলক বায়বীয় মানে তাদের বায়ু দরকার, তার মানে কি? এয়ার দরকার। এতে হচ্ছে কি? অ্যাজোটোব্যাক্টর। অ্যাজোটোব্যাক্টরের শুরুতে এ আছে, আর বায়ুর ইংলিশ হচ্ছে আমাদের এয়ার, AIR, মনে রাখা যায়। আচ্ছা, গেল। এখন হচ্ছে যে আমাদের ভাইরাসের গঠন। এখন ভাইরাসের গঠনটা আমরা আগে একটু চিত্রতে দেখে নেই, দেখি। আচ্ছা, ভাইরাসের এই যে আমরা একটু যদি জুম করি, যে ভাইরাসের যে এই যে বাইরের দিকে এই যে সবুজ অংশ আমরা দেখতেছি সবার উপরের স্তর, এটাকে বলা হয় হচ্ছে ক্যাপসুল। ঠিক আছে? এই যে সবুজ স্তর মানে টিয়া কালারের নিচে একটা ডিপ সবুজ স্তর আছে, সেটাকে বলা হয় সেল ওয়াল। এই ডিপ সবুজের নিচে একটা হলুদ কালারের স্তর আছে, এটাকে বলা হয় প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি। তাহলে সবার উপরে থেকে ক্যাপসুল, তারপরে থেকে সেল ওয়াল বা কোষ প্রাচীর, যেটা এই যে ডিপ সবুজ কালার। আর সেল ওয়ালটা হচ্ছে, ক্যাপসুলটা হচ্ছে আমাদের টিয়া কালার, আর হলুদটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। গেল। এখন এই সবগুলোর ভেতরে থাকে এই যে সাইটোপ্লাজম হলুদ কালারের। এই সাইটোপ্লাজমের মধ্যে কি থাকে? এই যে দানাদার রাইবোজোম থাকে, সেই সাথে কি থাকে? এই যে পেঁচানো 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 ডিএনএ থাকে। ঠিক আছে? গেল। এটা তো হচ্ছে ভিতরে। এখন বাইরের ক্ষেত্রে কি হয়? এই যে বাইরে যে কাটার 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 মতো আছে, এগুলাকে বলা হয় পিলি বা পিলাস। আর এই যে একটা সুতার মতো অংশ, সেটাকে বলা হয় ফ্লাজেলা। তাহলে ফ্লাজেলা আছে একটা, আর পিলি আছে কটা? অনেকগুলা। তাহলে ফ্লাজেলা আর পিলির মধ্যে পিলির সংখ্যাটা হবে হচ্ছে বেশি। চিত্র দেখেই বোঝা যাচ্ছে পিলির সংখ্যা
বেশি। আচ্ছা, এখন আমরা একটা একটা করে পড়ব। তাহলে আমরা কোষ প্রাচীরটা যদি দেখি বা সেল ওয়াল, এই সেল ওয়ালের প্রধান উপাদান হচ্ছে আমাদের মিউরিন বা পেপটিড ও গ্লাইকন। ঠিক আছে, সেই সাথে কি থাকে, মুরামিক অ্যাসিড থাকে, যেটা প্রথমেই বললাম যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে মুরামিক অ্যাসিড থাকে। এখন আমরা একটু আগে যে গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া পড়লাম, যারা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া ওদের ক্ষেত্রে এই পেপটিড ও গ্লাইকনের স্তরটা থাকে পুরু। কিভাবে মনে রাখা যায়, পতে পজিটিভ পতে পুরু, যারা পজিটিভ তাদেরটা হবে পুরু, আর যারা নেগেটিভ তাদেরটা হবে পাতলা। ঠিক আছে, এরপরে ক্যাপসুল দেখবো আমরা। ক্যাপসুলের কাজ কি, যেহেতু এটা সবার বাইরে থাকে সেহেতু এটা প্রতিকূল পরিস্থিতিতে রক্ষা করবে, এই কারণে এটাকে বলা হয় হচ্ছে স্লাইম স্তর। ঠিক আছে, এই ক্যাপসুলটা কি দিয়ে গঠিত, ক্যাপসুলটা গঠিত হচ্ছে পলিস্যাকারাইড আর পলিপেপটাইড দিয়ে গঠিত। তাহলে আমরা একটু আগে কি বললাম, কোষ প্রাচীর গঠিত হচ্ছে মুরামিক অ্যাসিড সেই সাথে কি পেপটিডোগ্লাইকন এগুলা দিয়া, কিন্তু ক্যাপসুলটা গঠিত পলিস্যাকারাইড আর হচ্ছে পলিপেপটাইড দিয়ে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের এই যে চিত্রের মধ্যে ক্যাপসুল পড়া হয়ে গেল, সেল ওয়াল বা কোষ প্রাচীর এই দুইটা পড়ে ফেলছি আমরা। এরপরে আমরা দেখব হচ্ছে ফ্লাজেলা নিয়ে একটু পড়ব। এই যে ফ্লাজেলা, কিন্তু আমরা ফ্লাজেলার পিলি দুইটা জিনিস দেখছি, ফ্লাজেলার সংখ্যা হচ্ছে কম কিন্তু পিলির সংখ্যা বেশি। কিন্তু এই যে ফ্লাজেলাটা আছে, এই ফ্লাজেলাটা কি দিয়ে তৈরি, ফ্লাজেলাটা তৈরি হচ্ছে প্রোটিন দিয়ে। এই ফ্লাজেলার আবার তিনটা অংশ আছে, কয়টা অংশ, তিনটা অংশ, একটা হচ্ছে সূত্র, আরেকটা হচ্ছে হুক, আর একটা হচ্ছে ভেসাল বডি। এখান থেকে কেমন করে প্রশ্ন আসতে পারে, যেইখানে তিনটা পয়েন্ট বা তিনটা আছে সেইখানেই প্রশ্ন আসে 9 দিয়ে, যে নিচের কোনটা ফ্লাজেলামের অংশ নয়। এক নম্বরে দিল সূত্রক, হুক, বেসাল বডি, আরেকটা দিল ফিমরি। তাহলে অ্যান্সার কি হবে, ফিমরি হয়ে যাবে। এই ফ্লাজেলাগুলোর কাজ কি, ফ্লাজেলাগুলো চলনে সহায়তা করে। এখন এই ফ্লাজেলাগুলো যদি খুব শক্ত হয় তাহলে তাকে বলা হয় ফিমরি। তাহলে ফ্লাজেলা থেকে আমরা কয়েকটা পয়েন্ট, প্রোটিন দিয়ে তৈরি, তিনটা অংশ কি কি, সূত্রক, হুক, আমার সাথে সাথে উচ্চারণ করে পড়লে মনে থাকবে। তাহলে ফ্লাজেলা তিনটা অংশ, একটা হচ্ছে হুক, একটা হচ্ছে সূত্র, আর একটা হচ্ছে বডি। এই ফ্লাজেলার কাজ কি, চলনে সহায়তা করা, আর ফ্লাজেলাটা যদি শক্ত হয় তাকে বলা হয় ফিমরি। গেল। এখন পিলি, পিলিটা এটাও প্রোটিন দিয়ে তৈরি, ফ্লাজেলা যেমন প্রোটিন দিয়ে তৈরি, পিলিটাও প্রোটিন দিয়ে তৈরি। এই প্রোটিনটার নাম কি, এই প্রোটিনটার নাম হচ্ছে পিলিন। এই প্রোটিনটার নাম হচ্ছে পিলিন, প্রোটিন দিয়ে গঠিত। এই পিলিটার কাজ কি, পিলিটা হচ্ছে যখন ব্যাকটেরিয়া কোনো একটা পোষকের দেহে মানে আটকে রাখার জন্যে, মানে সংযুক্তির জন্য এই পিলিটা কাজ করে। যেমন হচ্ছে কি গনোরিয়া, গনোরিয়া একটা হচ্ছে সেক্সুয়াল ডিজিজ। ঠিক আছে, এই সময় হচ্ছে পিলিটা পোষকের সাথে যুক্ত থাকে। আচ্ছা, এরপর হচ্ছে প্লাজমা মেমব্রেন, মানে কি কোষ ঝিল্লি, যেটা আমরা বললাম, এটা হচ্ছে কি বিপাকীয় কাজে অংশ নেয় আর হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার হিসেবে কাজ করে। এটা একটু মুখস্থ করে নিতে হবে। আর মেসোসোম কি করে, কোষ বিভাজনে সাহায্য করে। আচ্ছা, সাইটোপ্লাজমের ক্ষেত্রে আমাদের সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে ক্রোমাটোফোর থাকে। ক্রোমাটোফোর কি, ক্রোমো মানে কি কালার, তার মানে সালোক সংশ্লেষণ যদি করতে হয় তাকে অবশ্যই রঙিন বা কালারফুল হইতে হবে, মানে সবুজ কালার হইতে হবে, সেই ক্ষেত্রে তাকে বলা হয় ক্রোমাটোফোর। আর তরুণ ব্যাকটেরিয়াগুলোতে ভলিউটিন থাকে, ভলিউটিন যা খাদ্য সঞ্চয় করে থাকে, মুখস্থ করে নিতে হবে। এরপর প্লাজমিড, প্লাজমিডটা হচ্ছে কি করে, ভেক্টর হিসেবে কাজ করে। এটা আমরা হচ্ছে যে জীব প্রযুক্তি অধ্যায়েও পড়বো, যে প্লাজমিড মানে যে রিকম্বিনেন্ট ডিএনএর ক্ষেত্রে ইকোলাই ব্যাকটেরিয়া যে আমরা নেই, সেই ক্ষেত্রে আমরা প্লাজমিডটাকে কাটি। ঠিক আছে, সেই প্লাজমিডটাই যেহেতু আমরা ব্যাকটেরিয়া পড়তেছি সেই ক্ষেত্রেও এটা ভেক্টর হিসেবে কাজ করে। এতে বিশেষ ধরনের জিন থাকে, কি কি, এফ জিন, ঠিক আছে, ফার্টিলিটি, আর জিন মানে রেজিস্ট্যান্স ফ্যাক্টর, আর হচ্ছে যে নিফ জিন। ঠিক আছে, এই তিনটা জিন থাকে। এখন ইপসম একটা নামে একটা টার্ম আছে, ইপসমটা কি, ইপসন হচ্ছে এই যে প্লাজমিড আছে ব্যাকটেরিয়ার ভিতরে, যে প্লাজমিড আছে এই প্লাজমিড আর নিউক্লিয়েড, এই দুইটা একত্রে বলা হয় ইপসম। ঠিক আছে, আশা করি বোঝা গেছে।
তাহলে আমরা এখানে আরেকটু এখানে বলে দিচ্ছে যে আবরণীগুলো কি কি। তাহলে সবার বাইরে থাকে কি ক্যাপসুল। তা এই ক্যাপসুলের আবরণটা হচ্ছে কি পলিপেপটাইড আর পলিস্যাকারাইড। এটা আরেকবার রিভিশন দেওয়া নিছে। তার নিচে কি থাকে কোষ প্রাচীর। কোষ প্রাচীর গ্রাম পজিটিভের ক্ষেত্রে পেপটিডোগ্লাইকনটা পুরো, নেগেটিভের ক্ষেত্রে পাতলা। আর কোষ ঝিল্লিটা কি, এটা হচ্ছে লিপোপ্রোটিন। গেল। এই যে এখন ফ্লাজেলা আর পিলির মধ্যে পার্থক্য খুবই সহজ। ফ্লাজেলাটা কি ফ্লাজেলিন প্রোটিন দিয়ে গঠিত, আর পিলিটা পিলিন প্রোটিন দিয়ে গঠিত। ফ্লাজেলার সংখ্যা কম দেখলাম একটু আগে, আর পিলির সংখ্যাটা বেশি। ফ্লাজেলাটা চলার ক্ষেত্রে সাহায্য করে, পিলিটা সংযুক্তি মানে পোষকের সাথে সংযুক্তিতে সাহায্য করে। আচ্ছা, এরপরে ব্যাকটেরিয়ার জনন, এটা তেমন কিছুই নেই, জাস্ট একবার রিডিংয়ের মতো। অঙ্গজ জনন, অযৌন জনন, যৌন জনন। এখান থেকে জানতে হবে হচ্ছে যে অযৌন জননে এই যে এই ধাপগুলা গনিডিয়া আর অ্যান্ডোস্পোর, জাস্ট খালি এইটুকু হেডলাইনটা। আর যৌন জননের ক্ষেত্রে যৌন জনন কীভাবে হতে পারে, কনজুগেশন নালিকা অথবা ট্রান্সফরমেশন আর ট্রান্সডাকশন। এখন এই যে ট্রান্সফরমেশন ট্রান্সডাকশন এগুলা কি সে জানার দরকার নেই, শুধু ট্রান্সডাকশনের ক্ষেত্রে জানতে হবে যে এটা ডিএনএ স্থানান্তর করে, এতটুকুই। আচ্ছা, এখানে বিশেষ তথ্যের মধ্যে এই যে আমরা শুরুতে ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যতে পড়ছিলাম যে অ্যান্ডোস্পোর তৈরি করে। অ্যান্ডোস্পোর কেন তৈরি করে, প্রতিকূল পরিবেশে মানে বেঁচে থাকার জন্য। তো যখন অ্যান্ডোস্পোরটা তৈরি হয় তখন কিন্তু এদের কোনো ধরনের সংখ্যা বৃদ্ধি হয় না। সংখ্যা বৃদ্ধি না হয় তার মানে কি এটা রেস্টিং অবস্থায় আছে, এই কারণে এটাকে বলা হয় রেস্টিং স্পোর। প্রকৃতপক্ষে এটা কোনো আসলে জনন প্রক্রিয়ায় না, যে জনন প্রক্রিয়ায় না, এটা হচ্ছে রেস্টিং স্পোর বলা হয় অ্যান্ডোস্পোরগুলাকে। আচ্ছা, এরপর এখানে একটা কথা বলা আছে যে ইকোলাই ব্যাকটেরিয়া প্রতি 20 মিনিটে সংখ্যা দ্বিগুণ করে ফেলে। ঠিক আছে, তার মানে এক দিনে 72টা জেনারেশন তৈরি করতে পারে। আচ্ছা,